আসসালামু আলাইকুম। আশা করছি আমরা সবাই ভালো আছি। আজকে আমরা অ্যাবজর্পশন এবং ভেরিয়েবল কস্টিং সিস্টেম চ্যাপ্টারের ভেরিয়ান্স আছে এমন আরেকটা গুরুত্বপূর্ণ অঙ্ক সমাধান করার চেষ্টা করছি। তাহলে আমরা শুরু করছি প্রবলেম 4। এখানে বলা হচ্ছে নর্মাল ক্যাপাসিটি আছে 1000 ইউনিটস, বিগিনিং ইনভেন্টরি ছিল 200 ইউনিটস, প্রোডাকশন করেছি আমরা 900 ইউনিটস। আমরা গত ক্লাসগুলোতে বলেছিলাম প্রশ্নে যদি নর্মাল ক্যাপাসিটির পাশাপাশি অ্যাকচুয়াল প্রোডাকশানটাও দেওয়া থাকে সেক্ষেত্রে ওই অঙ্কে ফিক্স ফ্যাক্টরি কস্টের জন্য ভেরিয়ান্স থাকতে পারে। আর ফিক্স ফ্যাক্টরি কস্টের যে ভেরিয়ান্স সেটাকে আমরা আন্ডার অ্যাফ্লাইট অথবা ওভার অ্যাফ্লাইট বলে থাকি। তাহলে যেহেতু এই অঙ্কের মধ্যে নর্মাল ক্যাপাসিটিও দেওয়া আছে আবার অ্যাকচুয়াল প্রোডাকশানটাও দেওয়া আছে, তাহলে আমরা বলতেই পারছি এই অঙ্কে ফিক্সড ফ্যাক্টরি কস্টের জন্য ভেরিয়ান্স থাকতে পারে। এরপর দেওয়া আছে কি সেলস করেছি আমরা 1000 ইউনিটস, একটা হচ্ছে 10 টাকা করে। আর যে প্রোডাক্টগুলো আমরা প্রডিউস করেছি সেগুলোর জন্য আমার যে খরচগুলো হয়েছে এখানে বলেছে কাঁচামাল প্রতিটা ইউনিটসের জন্য খরচ হয়েছে 2 টাকা, লেবার প্রতিটা ইউনিটসের জন্য খরচ হয়েছে 2 টাকা, ভেরিয়েবল ওভারহেড একটা পণ্যের জন্য খরচ হয়েছে 1 টাকা, এবং ফিক্সড ম্যানুফ্যাকচারিং এক্সপেন্স ফিক্সড ফ্যাক্টরি এক্সপেন্স টোটালি খরচ হয়েছে 2700 টাকা। এছাড়া দেওয়া আছে কি ফিক্সড সেলিং এক্সপেন্স অর্থাৎ সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স যেটাকে আমরা বলি বা কমার্শিয়াল এক্সপেন্স যেটাকে বলি দেওয়া আছে টোটাল 1300 টাকা। তাছাড়া আমাকে দেওয়া আছে কি এখানে আনফেভারেবল ভেরিয়ান্স ফ্রম ভেরিয়েবল কস্ট। এই যে আনফেভারেবল বা ফেভারেবল, তাহলে আমরা বলেছিলাম যে ভেরিয়েবল ফ্যাক্টরি কস্ট থেকে যে ভেরিয়ান্স আসে সেগুলোকে আমরা নাম দিই ফেভারেবল অথবা আনফেভারেবল। তার মানে বুঝতে পারলাম আমরা এখানে আমাকে প্রশ্নকর্তা ভেরিয়েবল কস্ট থেকে যে ভেরিয়ান্স আসবে সেটা কিন্তু ওরা এখানে বের করে দিয়েছে এবং সেটা হচ্ছে আনফেভারেবল ভেরিয়ান্স। তাহলে আমরা এই আনফেভারেবল অথবা ফেভারেবল নাম দিয়ে যদি কোনো ভেরিয়ান্স প্রশ্নে দেওয়া থাকে আমরা বুঝে ফেলবো এটা হচ্ছে কার থেকে এসেছে, ভেরিয়েবল ফ্যাক্টরি কস্ট থেকে এসেছে। আর আমরা এটাও জানি ভেরিয়েবল ফ্যাক্টরি কস্ট থেকে যে ভেরিয়ান্স আসবে সেটা কিন্তু আমাদের ইনকাম স্টেটমেন্ট দুটা সিস্টেমেই আসবে, অর্থাৎ এই ফেভারেবল অথবা আনফেভারেবল ভেরিয়ান্সটা আমাদের অ্যাবজর্পশন কস্টিং সিস্টেমেও আসবে আবার ভেরিয়েবল কস্টিং সিস্টেমেও আসবে। আমাদের রিকোয়ারমেন্ট হচ্ছে আগেরগুলাই দুটো ইনকাম স্টেটমেন্ট করতে হবে, একটা হচ্ছে অ্যাবজর্পশন কস্টিং মেথডে আর একটা হচ্ছে ভেরিয়েবল কস্টিং মেথডে। তাহলে আমরা শুরু করছি আমাদের অঙ্কের সমাধানটা। আমরা প্রথমে বলেছিলাম এই ধরনের ম্যাথগুলো করার ক্ষেত্রে আমরা দুটো সাপোর্টিং কাজ করে ফেলবো। প্রথমটা হচ্ছে একটা পণ্য প্রডিউস করতে তার পিছনে যে ব্যয়গুলো হয় সেই ব্যয়টা আমরা নির্ণয় করে নিব। এটা আমরা অনেক করেছি আবার করছি। তো এই যে মানগুলা সেগুলো বলেছিলাম দুইভাবে দেওয়া থাকতে পারে, একটা হচ্ছে এলিমেন্ট ওয়াইজ আর একটা হচ্ছে বিহেভিয়ার ওয়াইজ। এই অঙ্কের মধ্যে দেওয়া আছে এলিমেন্ট ওয়াইজ অর্থাৎ ম্যাটেরিয়াল দেওয়া আছে 2 টাকা, এটা অ্যাবজর্পশন কস্টিংও আসবে ভেরিয়েবল কস্টিংও আসবে। তারপর লেবার দেওয়া আছে 2 টাকা, এটাও অ্যাবজর্পশন কস্টিং আসবে এবং ভেরিয়েবল কস্টিংও আসবে। ভেরিয়েবল ওভারহেড দেওয়া আছে প্রতি ইউনিট 1 টাকা, সেটাও 2 জায়গাতেই আসবে। ফিক্সড ম্যানুফ্যাকচারিং এক্সপেন্স দেওয়া আছে 2700 টাকা, এটাও এখানে আসবে। তবে এখানে আমরা বের করছি পার ইউনিট, এখানে আমাকে এই টাকাটাকে পার ইউনিটে কনভার্ট করতে হবে। 2700 ভাগ হচ্ছে নর্মাল ক্যাপাসিটি, আমরা গত ক্লাস করেছিলাম পার ইউনিট বের করার ক্ষেত্রে নর্মাল ক্যাপাসিটি দিয়ে ভাগ হবে। আর এই যে নর্মাল ক্যাপাসিটি এটার অনেকগুলো নাম বলেছিলাম আমরা, এটাকে নর্মাল ক্যাপাসিটি বলা যায়, স্ট্যান্ডার্ড প্রোডাকশন অথবা এস্টিমেটেড প্রোডাকশনও বলা যায়। তাহলে ভাগ করলে আমরা পেয়ে গেলাম
একটা পণ্যের জন্য ফিক্সড ম্যানুফ্যাকচারিং কস্ট হয় 2 টাকা 70 পয়সা, আর এটা যেহেতু ফিক্সড ম্যানুফ্যাকচারিং সেটা কিন্তু এখানে আসবে না। এগুলো আমরা পড়েছি আগে, শিখেছি, কারণ এটা হচ্ছে ভেরিয়েবল কস্ট। ভেরিয়েবল কস্টিংয়ে ফিক্সড ম্যানুফ্যাকচারিং কস্টটাকে বিবেচনা করা হয় না। তো যাই হোক, সব কিছু মিলিয়ে আমরা পেলাম অ্যাবজর্পশন কস্টিং সিস্টেমে একটা পণ্য প্রডিউস করতে ধরা হয়েছে ব্যয় হবে 60 টাকা 70 পয়সা, আর ভেরিয়েবল কস্টিংয়ে একটা পণ্য প্রডিউস করতে ব্যয় হবে 5 টাকা। অর্থাৎ আমরা যখন অ্যাবজর্পশন কস্টিং মেথডে অঙ্কটা করব, তখন আমরা এখানে পণ্যের ব্যয় হিসাবে গুণ করতে হবে 60 টাকা 70 পয়সা, আর যখন আমরা ভেরিয়েবল কস্টিং সিস্টেমে ইনকাম স্টেটমেন্টটা করব, তখন আমরা একটা পণ্যের ব্যয় হিসাবে গুণ করতে হবে 5 টাকা। এরপর আমরা আরেকটা সাপোর্টিং কাজ করতে বলেছিলাম, সেটা হচ্ছে আমাদের 4টা প্রোডাক্ট প্রয়োজন। সেই 4টা প্রোডাক্টের মধ্যে যদি কোনো একটা প্রোডাক্ট মিসিং থাকে প্রশ্নে, সেটা আমরা বের করে নিব। তো আমরা দেখতে পাচ্ছি এখানে কোনটা কোনটা আছে, বিগিনিং আছে, প্রোডাকশন আছে, আবার সেলস ইউনিটটাও দেওয়া আছে। তার মানে এখানে মিসিং আছে কোনটা, ক্লোজিংটা। 4টা প্রোডাক্ট থাকার কথা, ওপেনিং ইউনিট, প্রোডাকশন ইউনিট, সেলস ইউনিট, ক্লোজিং ইউনিট। এই 4টা প্রোডাক্ট থেকে যদি কোনো একটা প্রোডাক্ট প্রশ্নে দেওয়ার না থাকে, মিসিং থাকে, সেটা আমরা বের করে নিব। এটা আমরা আগেও শিখেছি। ক্লোজিং মিসিং ছিল, ক্লোজিং বের করার সূত্র হচ্ছে ওপেনিং প্লাস প্রোডাকশন মাইনাস সেলস। আমরা দেখে দেখে মানগুলো বসাই দিই। ওপেনিং আছে এখানে 200, বসিয়ে দিলাম। প্রোডাকশন করেছি আমরা 900, সেটাও বসিয়ে দিলাম। আর সেলস করেছি আমরা এখানে 1000 পণ্য, সেটাও আমরা এখানে বসিয়ে দিলাম। সব কিছু মিলিয়ে আমাদের হাতে আছে ক্লোজিং ইনভেন্টরি হচ্ছে 100 পণ্য, 100 ইউনিটস। তো এই দুটা সাপোর্টিং কাজ প্রত্যেকটা অঙ্কে আমরা করে আসছি। আলাদা করে আমরা বেসিক ক্লাসও দিয়েছি এগুলো বোঝানোর জন্য। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ভেরিয়ান্স। আমরা প্রশ্ন যখন পড়েছি তখনও বলেছিলাম যে একটা প্রশ্নে যদি নর্মাল ক্যাপাসিটি এবং অ্যাকচুয়াল প্রোডাকশন এই দুটাই দেওয়া থাকে, সেক্ষেত্রে ওই অঙ্কের মধ্যে ফিক্সড ফ্যাক্টরি কস্টের ভেরিয়ান্স থাকতে পারে। তাহলে এখানে যেহেতু এই দুটো আইটেমই দেওয়া আছে, তাহলে আমরা বুঝতে পারছি এই অঙ্কে ফিক্সড ফ্যাক্টরি কস্টের জন্য ভেরিয়ান্স আছে বা থাকতে পারে। তো এই জন্য আমরা একটা ওয়ার্কিং করে ফেলবো, দেখব এখানে কোনো ভেরিয়ান্স আছে কি না। তাহলে আমরা লিখলাম ক্যালকুলেশন অফ ওভার অথবা আন্ডার অ্যাপ্লাইড অফ ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড। ফিক্সড ফ্যাক্টরি কস্ট থেকে যে ভেরিয়ান্স আসে তার নাম দিই আমরা ওভার অ্যাপ্লাইড অথবা আন্ডার অ্যাপ্লাইড। তাহলে এটা কীভাবে বের করতে হয় আমরা গত ক্লাসগুলো দেখেছি। প্রথমে লিখতে হয় অ্যাপ্লাইড ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড, অর্থাৎ আমরা কত টাকা অনুমান করেছিলাম সেটা লিখতে হয়। সেটা কীভাবে লিখতে হয়, অ্যাকচুয়াল প্রোডাকশান লিখতে হয় আগে 900 ইউনিট, আর একটা পণ্যের জন্য ব্যয় হয়েছে কয় টাকা, 2 টাকা 70 পয়সা। অর্থাৎ যার জন্য বের করছি ভেরিয়ান্সটা, তার জন্য প্রতি ইউনিটে কত ব্যয় হয় সেটা আমরা এখানে দেখে নিব। তাহলে একটা পণ্যের জন্য ফিক্সড ম্যানুফ্যাকচারিং কস্ট হয় 2 টাকা 70 পয়সা, আর অ্যাকচুয়ালি আমরা পণ্য প্রডিউস করেছি কতগুলো, এখানে 900 পণ্য। তার মানে হচ্ছে আমরা এখানে অনুমান করেছি ফিক্সড ম্যানুফ্যাকচারিং কস্ট হতে পারে 2430 টাকা। না, আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রশ্নে দেওয়া আছে 2700 টাকা। তার মানে হচ্ছে ফিক্সড ম্যানুফ্যাকচারিং এক্সপেন্স আমাদের টোটালি হয়েছে 2700 টাকা। আমরা তার থেকে লিখলাম এখানে অ্যাকচুয়াল ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড, লিখলাম এখানে 2700 টাকা। তাহলে আমরা অনুমান করেছি 2430 টাকা, প্রকৃতপক্ষে হয়েছে 2700 টাকা। তো এক্ষেত্রে আমার অনুমানটা কী ছিল, অবশ্যই কম ছিল, কারণ আমি অনুমান করেছি 2430 টাকা। অনুমানটা কী ছিল, কম ছিল, আন্ডার অ্যাপ্লাইড। 270 টাকা। তাহলে আমরা ভেরিয়ান্সটা বের করে ফেললাম আন্ডার অ্যাপ্লাইড। এটা হচ্ছে কার থেকে আসছে ভেরিয়ান্সটা, ফিক্সড ফ্যাক্টরি কস্ট থেকে আসছে। আর আমরা জানি ফিক্সড ফ্যাক্টরি কস্ট থেকে যদি কোনো ভেরিয়ান্স আসে সেটাকে আমরা নাম দিই ওভার অথবা আন্ডার অ্যাপ্লাইড। আর এই ভেরিয়ান্সটা আসবে শুধুমাত্র অ্যাবজর্পশন কস্টিং সিস্টেমে। ফিক্সড ফ্যাক্টরি কস্ট থেকে যদি কোনো ভেরিয়ান্স আসে সেটা কিন্তু কখনোই ভেরিয়েবল কস্টিংয়ে অন্তর্ভুক্ত হবে না। এই ভেরিয়ান্সটা শুধুমাত্র আসবে কোথায়, অ্যাবজর্পশন কস্টিং সিস্টেমে। তবে ভেরিয়েবল কস্ট থেকে যদি কোনো
ভেরিয়েন্স বের হয়, সেই ভেরিয়েন্সকে আমরা নাম দিই ফেভারেবল অথবা আনফেভারেবল। সেই ভেরিয়েন্সটা কিন্তু আমাদের দুটা ইনকাম স্টেটমেন্টে আসবে, অ্যাবজর্পশনও আসবে, ভেরিয়েবল কস্টিংয়েও আসবে। এই অঙ্কের মধ্যে কিন্তু একটা ভেরিয়েন্স এখানে ভেরিয়েবল কস্ট থেকে এসেছে, সেটা ওরা বলেই দিয়েছে ফেভারেবল অথবা আনফেভারেবল। আমরা অবশ্যই জানি, প্রথম করেছি, ভেরিয়েবল ফ্যাক্টরি কস্ট থেকে যদি কোনো ভেরিয়েন্স আসে সেটাকে আমরা নাম দিই ফেভারেবল অথবা আনফেভারেবল। এই শব্দটা দেখেই আমরা বুঝতে পারলাম এই ভেরিয়েন্সটা আসে কার থেকে, ভেরিয়েবল ফ্যাক্টরি কস্ট থেকে। তাহলে এখন আমরা মূল অঙ্কে চলে আসি। আমরা এখানে প্রশ্নটা আবার নিয়ে এসেছি তথ্যগুলো পাওয়ার জন্য। প্রথমে আমরা ইনকাম স্টেটমেন্ট করছি, সেটা হচ্ছে আন্ডার অ্যাবজর্পশন কস্টিং মেথড। নিয়ম অনুযায়ী আগের মতোই আমরা লিখব এখানে সেলস রেভিনিউ। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা সেলস করেছি কতগুলা, 1000। একটা পণ্য হচ্ছে 10 টাকা করে, বিক্রয় মূল্য পেয়ে গেলাম আমরা 10,000 টাকা। তার থেকে বিয়োগ করতে হয় কি, কস্ট অফ গুডস সোল্ড। আর এই কস্ট অফ গুডস সোল্ডটা আমরা অনেক শিখেছি, ওপেনিং ইনভেন্টরি প্লাস প্রোডাকশান কস্ট মাইনাস হচ্ছে ক্লোজিং ইনভেন্টরি। যে প্রোডাক্টগুলো আছে ওপেনিং ছিল 200, প্রডিউস করেছি 900 এবং হাতে ছিল কত, 100 পণ্য। আর আমরা যেহেতু করছি অ্যাবজর্পশন কস্টিং মেথডে, এই মেথডে আমরা ওয়ার্কিং করে বের করেছিলাম একটা পণ্য প্রডিউস করতে আমাদের ব্যয় ধরা হয়েছিল 60 টাকা 70 পয়সা। সেটা গুণ করলে আমরা এখানে টোটাল ভ্যালুগুলো পেয়ে যাব। আর এটা যোগ বিয়োগ করলে পেয়ে গেলাম এখানে আমরা কস্ট অফ গুডস সোল্ড। এই কস্ট অফ গুডস সোল্ডের সাথে যদি কোনো ভেরিয়েন্স বের হয়, ফ্যাক্টরি কস্টের যদি কোনো ভেরিয়েন্স থাকে, সেই ভেরিয়েন্সগুলো আমরা এখানে যোগ বিয়োগ করব। তাহলে আমরা প্রথমে দেখি, প্রশ্নে একটা ভেরিয়েন্স সরাসরি দেওয়া ছিল, সেটা ছিল কার ভেরিয়েন্স, ভেরিয়েবল কস্টের ভেরিয়েন্স, অর্থাৎ আনফেভারেবল ভেরিয়েন্স বা ফেভারেবল ভেরিয়েন্স। যেহেতু প্রশ্ন ছিল আনফেভারেবল, আমরা নিয়ম অনুযায়ী কী করে ফেললাম, যোগ করে ফেললাম আনফেভারেবল ভেরিয়েন্স ফ্রম ভেরিয়েবল কস্ট, 200 টাকা দেওয়া ছিল। এটা হচ্ছে ভেরিয়েবল কস্টের ভেরিয়েন্স। এটা কিন্তু আমাদের অ্যাবজর্পশন কস্টিং মেথডেও আসবে, আবার ডিরেক্ট কস্টিং মেথডেও আসবে। এরপর আমরা বলেছিলাম প্রশ্নে যদি নর্মাল ক্যাপাসিটি এবং অ্যাকচুয়াল প্রোডাকশন দেওয়া থাকে একসাথে, তাহলে আমাদের ফিক্সড ফ্যাক্টরি কস্টেরও ভেরিয়েন্স থাকবে বা থাকতে পারে, যেটা আমরা ওয়ার্কিং করে অলরেডি বের করেছিলাম 270 টাকা। এবং সেটা যেহেতু আন্ডার ছিল, আন্ডার অ্যাপ্লাইড, সেটা আমরা এখানে যোগ করলাম। যদি ওভার অ্যাপ্লাইড হইতো সেটা আমরা বিয়োগ করতাম। তাহলে এই যে আন্ডার অ্যাপ্লাইড, এই যে ভেরিয়েন্সটা আমরা ওয়ার্কিং করে বের করেছিলাম, এই ভেরিয়েন্সটা আসছে কার থেকে, ফিক্সড ফ্যাক্টরি কস্ট থেকে। ফিক্সড ফ্যাক্টরি কস্ট থেকে যে ভেরিয়েন্সটা আসে তাকে আমরা নাম দেই আন্ডার অ্যাপ্লাইড অথবা ওভার অ্যাপ্লাইড। যেহেতু এই ভেরিয়েন্সটা ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড থেকে আসছে, তাহলে এই ভেরিয়েন্সটা কিন্তু শুধুমাত্র অ্যাবজর্পশন কস্টিংয়ে আসবে। এটা কিন্তু আমাদের পরবর্তী ভেরিয়েবল কস্টিং মেথডে কিন্তু আসবে না। আমরা যোগ বিয়োগ করে কি পেলাম, অ্যাকচুয়াল কস্ট অফ গুডস সোল্ড, অ্যাকচুয়াল কস্ট অফ গুডস সোল্ড। এরপরে আমরা এই সেলস রেভিনিউ থেকে যদি এই কস্ট অফ গুডস সোল্ডটা বিয়োগ করে দিই, তাহলে পাওয়া যাবে কন্ট্রিবিউশন মার্জিন। এই কন্ট্রিবিউশন মার্জিন থেকে আমরা বিয়োগ করি মার্কেটিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, অর্থাৎ কমার্শিয়াল এক্সপেন্স। তা আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রশ্নে কমার্শিয়াল এক্সপেন্স আছে কোনটা, একটাই, ফিক্সড সেলিং এক্সপেন্স। আমরা এখানে লিখলাম ফিক্সড সেলিং বা মার্কেটিং এক্সপেন্স 1300 টাকা। আর আমরা এমনিতে জানি মার্কেটিং এবং অ্যাডমিনিস্ট্রেটিভের দুটা অংশ থাকতে পারে, একটা হচ্ছে ভেরিয়েবল, একটা হচ্ছে ফিক্সড। আমাদের প্রশ্নে শুধু ফিক্সডের অংশটা দেওয়া ছিল, ভেরিয়েবল অংশ দেওয়া ছিল না, সেটা আমরা নীল ধরে নিলাম। পেয়ে গেলাম টোটাল মার্কেটিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। এটা যদি আমরা কন্ট্রিবিউশন মার্জিন থেকে বিয়োগ করি, তাহলে আমরা পেয়ে যাব নেট অপারেটিং প্রফিট। এরপর আমাকে আরেকটা সিস্টেমে
ইনকাম স্টেটমেন্ট করতে হবে। তাহলে চলে আসি আমরা সেই সিস্টেমের ইনকাম স্টেটমেন্টটা কেমন হবে। একইভাবে আমরা শুরু করছি ইনকাম স্টেটমেন্ট আন্ডার ভেরিয়েবল কস্টিং মেথড বা ডিরেক্ট কস্টিং মেথড। তো এখানে আমরা প্রথমে ওয়ার্কিং করেছিলাম, একটা পণ্য প্রডিউস করতে আমাদের খরচ হয়েছিল কয় টাকা? 5 টাকা। তাই প্রথমে লিখতে হয় কি? সেলস রেভিনিউ। আমরা এখানে আগের মতোই সেলস করেছিলাম 1000, 10 টাকা করে সেলস রেভিনিউ পেয়ে গেলাম 10,000 টাকা। তার থেকে আমরা বিয়োগ করব ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড। যেহেতু এখানে আমাদের ফিক্সড ফ্যাক্টরি কস্টটা বিবেচনা করা হয়নি, এই জন্য এটাকে আমরা ভেরিয়েবল বা ডিরেক্ট কস্ট অফ গুডস সোল্ড বলছি। তো কেউ যদি পরীক্ষায় শুধু কস্ট অফ গুডস সোল্ড লিখি, সমস্যা নেই। একইভাবে আমরা কি বের করলাম? কস্ট অফ গুডস সোল্ডটা বের করলাম। জাস্ট এখানে গুণ করার সময় করতে হবে কত? 5 টাকা। এটা আমরা প্রথমে ওয়ার্কিং করে বের করেছিলাম যে ভেরিয়েবল কস্টিং সিস্টেমে একটা পণ্য প্রডিউস করতে ব্যয় হয় কত? 5 টাকা। তারপর যোগ বিয়োগ করে আমরা বের করে ফেললাম ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড। এই সাথে আমরা যোগ বিয়োগ করি ভেরিয়েন্সটা। তাহলে এই যে ভেরিয়েবল কস্টিং সিস্টেম, এখানে ভেরিয়েন্স আসবে শুধুমাত্র ভেরিয়েবল কস্ট থেকে যে ভেরিয়েন্সটা আসে সেটা। ভেরিয়েবল ফ্যাক্টরি কস্ট থেকে যে ভেরিয়েন্সটা বের হয় শুধুমাত্র সেই ভেরিয়েন্সটাই এখানে আসবে। এখানে ফিক্সড ফ্যাক্টরি কস্ট থেকে যে ভেরিয়েন্স বের হয়েছে সেটা কিন্তু এখানে আসবে না। তাহলে ভেরিয়েবল ফ্যাক্টরি কস্ট থেকে যে ভেরিয়েন্স সেটা কিন্তু আমার প্রশ্নে দেওয়া ছিল আনফেভারেবল, সেটা আমরা আগের মতো করে যোগ করে ফেললাম আনফেভারেবল। এখানে আমরা আরেকটা ভেরিয়েন্স বের করেছিলাম ওয়ার্কিং করে, সেটা ছিল কার থেকে? ফিক্সড ফ্যাক্টরি কস্ট থেকে, যেটাকে আমরা নাম দিয়েছিলাম আন্ডার অ্যাপ্লাইড অথবা ওভার অ্যাপ্লাইড। তাহলে আমরা আগেই বলেছি যেহেতু এটা ভেরিয়েবল সিস্টেম, এখানে ফিক্সড কস্টের ভেরিয়েন্স অর্থাৎ আন্ডার অথবা ওভার অ্যাপ্লাইড ভেরিয়েন্স এখানে আসবে না। তাহলে আমরা পেয়ে গেলাম এখানে যোগ বিয়োগ করে অ্যাকচুয়াল কস্ট অফ গুডস সোল্ড। এটা যদি আমরা সেলস রেভিনিউ থেকে বিয়োগ করি তাহলে পাওয়া যাবে গ্রোস কন্ট্রিবিউশন মার্জিন। এই গ্রোস কন্ট্রিবিউশন মার্জিন থেকে আমরা বিয়োগ করব ভেরিয়েবল মার্কেটিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। আমাদের প্রশ্নে কোথাও মার্কেটিং এবং অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সের ভেরিয়েবলের যে অংশটা সেটা দেওয়া ছিল না, এই জন্য আমরা কী ধরে নিচ্ছি? নীল, জিরো। এরপর আমরা পেয়ে গেলাম বিয়োগ করলে কন্ট্রিবিউশন মার্জিন। তার থেকে আমরা মাইনাস করব ফিক্সড কস্ট। আমাদের প্রশ্নে যতগুলো ফিক্সড কস্ট আছে সবগুলো আমরা এখানে বিয়োগ করব। আমরা দেখতে পাচ্ছি এই যে এই জায়গাতে আমাদের একটা ফিক্সড কস্ট রয়েছে, ফিক্সড ম্যানুফ্যাকচারিং এক্সপেন্স, আমরা লিখলাম 2700 টাকা। তারপর এখানে একটা ফিক্সড কস্ট রয়েছে ফিক্সড সেলিং এক্সপেন্স, আমরা লিখলাম 1300 টাকা। তাই এই টোটাল ফিক্সড কস্ট যদি আমরা যোগ করে ফেলি এখানে পেলাম কত? 4000 টাকা। কন্ট্রিবিউশন মার্জিন থেকে যখন আমরা এই টোটাল ফিক্সড কস্টটা বিয়োগ করে দিব তাহলে আমরা পেয়ে যাব আমাদের কাঙ্ক্ষিত নেট অপারেটিং প্রফিট। তাহলে খুব সহজ অঙ্ক এগুলা, শুধুমাত্র যেই জায়গাগুলোতে ঝামেলা ছিল একটু আমরা কম বুঝতে পারি সেটা হচ্ছিল ভেরিয়েন্স। আশা করি ভেরিয়েন্স সংক্রান্ত আর কোনো ম্যাথ আমাদের প্রবলেম হওয়ার কথা নয়। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকি, সুস্থ থাকি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।